এছাড়া আরো কিছু সামাজিক সোশ্যাল কনসেপ্ট আছে। ইঞ্জিনিয়ারিং প্রফেশন ইজ নট সুইটেবল ফর দেম। ইঞ্জিনিয়ারিং প্রফেশনটা ঠিক মেয়েদের জন্য না। কেন না? এবং এই জিনিসগুলো ধরেন আমি আজকে যে কথাগুলো বলছি সেগুলো কোনো স্ট্যাটিস্টিক্সের ভিত্তিতে নয়, আমি এগুলোর কোনো স্ট্যাটিস্টিক্স পাইনি, কিন্তু প্রতিনিয়ত চারপাশে যা দেখছি এবং আমরা সবাই যা দেখছি সেগুলোকেই আমি তুলে এনেছি। তো ছোটবেলা থেকে শুনে এসেছি মেয়েদের ইঞ্জিনিয়ার হওয়াটা উচিত না। কেন উচিত না? কারণ ফিল্ড স্টাডি করতে হয়। আচ্ছা, আমাদের ছোটবেলায় অবশ্য কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এই সাবজেক্টটা ছিল না, কিন্তু অন্য যে কোনো সাবজেক্টে ইঞ্জিনিয়ার হলে ফিল্ড স্টাডি করতে হবে, কাজী মেয়েদের যাওয়াটা উচিত নয়। আরেকটা হচ্ছে ল্যাক অফ সেলফ এমপ্লয়মেন্ট, যে ইঞ্জিনিয়ারিং পাশ করে চাকরি করতে হবে, এর বাইরে কিছু করা যেহেতু যায় না, কাজী মেয়েদের এখানে যাওয়াটা উচিত না। এবং টিচিং অ্যান্ড মেডিকেল প্রফেশনস আর দি মোস্ট সুইটেবল ফর দেম। আমার মনে হয় যেসব মেয়েরা একটু ছোটবেলায় ভালো থাকে, মানে লেখাপড়ায় ভালো থাকে, তাদের অনবরতই শুনতে হয় তোমাকে ডাক্তার হতে হবে। আমি এই প্রসঙ্গে একটা জিনিস উল্লেখ করছি, যেমন সাম্প্রতিক কালের একটি সিনেমার কথা উল্লেখ করছি, 3 Idiots। তো এখানে যেমন একজন প্রেগনেন্ট মহিলার বাবা, তিনি জানতে চাইছেন মেয়ে কি হবে, ডাক্তার না ইঞ্জিনিয়ার? অর্থাৎ উনি বলছেন যদি মেয়ে হয় তাহলে ডাক্তার, ডাক্তার মানে উনি মিন করছেন যে মেয়ে, আর ছেলে হলে তাকে বানাতে হবে ইঞ্জিনিয়ার। এই যে ধারণাগুলো, এগুলো কিন্তু বহুদিন থেকেই চলছে, এবং এটা নিয়ে আমি অনেকের সাথে কথা বলার চেষ্টা করেছি যে ডাক্তার হলে মেয়েদের ক্ষেত্রে সুবিধাটা কি। কারণ আমি সবসময় যেটা দেখেছি, একটা ডাক্তারকে নিজের পজিশনে এস্টাবলিশ হতে কিন্তু অনেক সময় লাগে, এবং ডাক্তারি পাস করা, তারপরে তাদের হায়ার ডিগ্রি করা, এবং মানে আমার মনে হয় অনেক লেন্দি একটা প্রসেস। তো সে তুলনায় বোধহয় ইঞ্জিনিয়ারদের একটু সময়টা কম লাগে। তো যখন আমি প্রশ্ন করেছি, তো তখন মানে যে কথাটা উজ্জ্বল থাকে, হয়তো তারা মুখে বলেন না, কিন্তু মনে হয় যে এরকম যে ইঞ্জিনিয়ার চাকরি করতে হবে, কিন্তু ডাক্তার হলে হয়তো সংসারের চাপে চাকরি করতে পারলো না, অসুবিধা নাই, একটা চেয়ার টেবিল নিয়ে একটা সাইনবোর্ড দিয়ে বসে যাবে, এবং তাতে কিছু লোক রুগী টুগী নিশ্চয়ই পাওয়া যাবে। কিন্তু এটা তো আসলে ঠিক নয়, কারণ আমরা জানি যে একজন এমবিবিএস ডক্টর উনি যদি সাইনবোর্ড নিয়ে বসে যান, আমাদের যে অভ্যাস, আমরা তো স্পেশালিস্ট ডক্টর ছাড়া যাই না, কাজে তিনি একটা রুগী পাবেন না, এবং একটা সময় প্রচুর ফ্রাস্ট্রেট হয়ে যাবেন। এবং এই যে মেয়েদেরকে ছোটবেলা থেকে বলা হচ্ছে যে অঙ্ক পারবে না, যন্ত্রপাতি তুমি বুঝবে না, যন্ত্রপাতির কাজ তোমাদের জন্য না, এবং এতে দেখা যায় মেনি উইমেন সাফার টেকনোলজি ফোবিয়া, তাদের ক্ষেত্রে এক ধরনের টেকনোলজি ফোবিয়া কাজ করতে থাকে। ছোটবেলা থেকে মেয়েদের আরোটা শেখানো হয়, সেটা হচ্ছে her primary duty is to maintain family, career is secondary। একটা মেয়ে জন্মেছে সংসার করার জন্য, তাকে সংসার করতে হবে, ইট ইজ এ প্রাইমারি ডিউটি, এবং এর সংসার ঠিক রেখে যদি ক্যারিয়ার হয় হবে, না হলে না হবে। If conflict arises between career and family, then career must be sacrificed। যদি কখনো কোনো সমস্যা তৈরি হয়, যদি কখনো কোনো দ্বন্দ্ব উপস্থিত হয় সংসার এবং ক্যারিয়ারের মধ্যে, তাহলে অবশ্যই তাকে ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে হবে। এছাড়াও ভয় দেখানো হয়, যেটা বা ভয় একটা সবসময় কাজ করছে, সেক্সুয়াল হ্যারাসমেন্ট মে অকার ইন ওয়ার্কপ্লেস। A lady should not be careerist professional or professional। এবং আমি অনেক ক্ষেত্রে শুনেছি যে একটা মেয়েকে যখন ক্যারিয়ারিস্ট বলা হচ্ছে, তার মানে তাকে গালি দেওয়া হচ্ছে, এবং মেয়েদের ক্ষেত্রে ক্যারিয়ারিস্ট হওয়াটা একটা অযোগ্যতা, বা অত্যন্ত মানে কথাটা সবসময় অত্যন্ত ব্যাড সেন্স উচ্চারিত হতে আমি শুনেছি। আমি আজ পর্যন্ত কোথাও শুনি নাই যে একটা মেয়ে ক্যারিয়ারিস্ট বা একটা মেয়ে প্রফেশনাল, এটা তার একটা গুণ বা এটা তার যোগ্যতা, এটা তার অযোগ্যতা, এবং অবশ্যই এটা তার একটা নেগেটিভ সাইড। এখন আমরা যদি আরো কারণগুলো দেখি, একটা হচ্ছে ফ্যামিলি রেসপন্সিবিলিটি, এবং ধরেই নেওয়া হয় আমাদের সমাজে যে একটা ফ্যামিলির পুরো রেসপন্সিবিলিটি সেই বাড়ির মহিলার, এবং ফ্যামিলি রেসপন্সিবিলিটির মধ্যে আছে চিলড্রেন কেয়ার, সিনিয়র মেম্বার্স অ্যান্ড পেশেন্টস কেয়ার, স্যাটিসফাই ডিমান্ডস অফ রিলেটিভস, ম্যানেজ হাউস মেডস, কুকিং, ক্লিনিং এটসেট্রা ইত্যাদি। অর্থাৎ অনেক মহিলা হয়তো আছেন যাদেরকে নিজ হাতে কাজ করতে হয় না, আমি জানি তাদের সংখ্যা খুব কম, কারণ আমি একটা বড় জায়গায় কাজ করেও আমাকে সংসারে অনেক কিছু করতে হয়, এবং যাদের হয়তো নিজের হাতে করতে হয় না, ম্যানেজমেন্ট তাদের করতেই হয়। এবং যদি কোনো কাজ ঠিক মতো না হয়, দোষ কিন্তু দেওয়া হবে তাকেই। কেউ কখনো বলবে না যে বাড়ির পুরুষটি কেন এই কাজে ছিল না, বা এই কাজটি হয়নি, তার কত ধরেই নেওয়া হবে যে মহিলাটা ঠিক মতো দেখেনি বা সিনসিয়ার নয়। তো সবকিছু ঠিক রেখে সংসারের যাবতীয় দায়িত্ব পালন করে এবার নিজের ক্যারিয়ারের প্রতি খেয়াল করা বা ক্যারিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়া, আমার মনে হয় সুপার উইমেন ছাড়া আর কারোর পক্ষে সম্ভব না। তো অনলি সুপার উইমেন ক্যান মেনটেন বোথ সাইডস ইকুয়ালি।
একজন সুপার উমেনের পক্ষে সম্ভব দুটো সাইডকে সমানভাবে এগিয়ে নিয়ে যাওয়া। আমাদের দেশে মেয়েদের জব ড্রপ রেট ইজ ভেরি হাই, কারণ অনেকে চাকরিতে ঢুকেন, ইয়াং গার্লরা, মেয়েরা ঢুকছেন, খুব উৎসাহের সাথে কাজ করছেন, এমন সময় তাদের বিয়ে হয়ে গেল এবং দেখা যাচ্ছে যে বিয়ে হয়ে গেছে, হাজবেন্ড হয়তো অন্য জায়গায় চলে যাচ্ছে অথবা বিদেশে যাচ্ছে, তাদেরকে তার হাজবেন্ডের সাথে চলে যেতে হবে। এবং আর এরপরে যদি সে মেয়েটি যদি মা হয় তাহলে তার কোনো কথাই নেই, কারণ তাকে দেখা যাচ্ছে যে আমাদের সমাজ ধরেই নেয় যে ওই শিশুটির সমস্ত দায়িত্ব ওই মেয়েটির, মার। তো কাজেই এটা অনেক ক্ষেত্রেই আছে, তারা অ্যাডজাস্ট করতে না পেরে চাকরিটা ছেড়ে দেয় বা কিছুদিনের জন্য দূরে যায়, পরে ফিরে আসতে গিয়ে খুব সমস্যা হয় তাদের। এবং আমাদের যে প্রেজেন্ট সোশ্যাল স্ট্রাকচার, ইট ইজ ভেরি ডিফিকাল্ট ফর এ মাদার টু অ্যাডজাস্ট উইথ ডেডলাইন বেসড ওয়ার্কিং কালচার। আমরা যদি আইটি ফিল্ডটা দেখি, এখানে যদি কর্পোরেট জবগুলো দেখি, তাহলে সেখানে দেখা যায় যে ডেডলাইন বলে একটা ব্যাপার আছে এবং অনেক ক্ষেত্রে যখন যারা চাকরি করছেন তাদেরকে ওই ডেডলাইন মিট করতে হয়। তো এই ধরনের একটা ওয়ার্ক কালচারে অনেক সময় একজন মার পক্ষে, যার বাচ্চা ছোট, খুব অ্যাডজাস্ট করা ভেরি ডিফিকাল্ট। আমাদের সমাজে মারা একটা বেবির সমস্ত রিকোয়ারমেন্ট স্যাটিসফাই করার জন্য রেসপন্সিবিলিটি শুধুমাত্র মা, এবং বাবার ডিউটি হচ্ছে শুধুমাত্র টাকা রোজগার করা। এবং অনেক সময় আমরা দেখেছি যে মানে এই যে আমি যে কথাগুলো বলছি, আমাদের চারপাশে যদি একটু তাকাই, আমি অসংখ্য মহিলাকে এই ধরনের দেখতে পাবো যারা তাদের বেবির জন্য বা চিলড্রেনের জন্য তারা কি করেছেন, আর পড়াশোনা করতে করেন নাই। তো দেখা যাচ্ছে একজন, আমার চারপাশে বেশ কয়েকজন এমবিবিএস ডক্টর আছেন মহিলা, তারপরে বিশেষ করে আমি ডক্টর আছেন, তারপরে ইঞ্জিনিয়ারও আছেন, যারা কি করেছেন ওই বেসিক ডিগ্রিটা তাদের আছে, তারপরে সংসারে ঢুকেছেন, বাচ্চা কাচ্চা হয়েছে, এবং এবার দেখা যাচ্ছে তারা প্রথম অবস্থায় বাচ্চাকে টেক কেয়ার করেছেন, এবং তারপরে বাচ্চা যখন লেখাপড়া শিখেছেন, লেখাপড়া করতে শুরু করেছে, তখন বাচ্চার লেখাপড়ার পিছিয়ে তারা সময় দিয়েছেন। তাদের আর সময় হয়নি নিজের লেখাপড়াটা শেষ করার বা নিজের পড়াটাকে এগিয়ে নিয়ে যাওয়া। এবং অনেক সময় দেখা যায় যে চিলড্রেনের জন্য অনেক উইমেন ডু নট অ্যাভেল হাই ডিগ্রিজ অফ প্রমোশন, তারা হাই ডিগ্রি নিচ্ছেন না, অনেক ক্ষেত্রে তারা প্রমোশন নিচ্ছেন না। কারণটা কি, প্রমোশন নিলে হয়তো তাদের রেসপন্সিবিলিটি বাড়বে, উনি ক্যাপাবল না তা না, কিন্তু সেক্ষেত্রে উনি ভাবছেন যে আমি যদি রেসপন্সিবিলিটিটা আরো বেড়ে যায়, আরো দায়িত্ব পালন করতে হবে, আরো সময় দিতে হবে, এটা আমার বাচ্চাটা ডিপ্রাইভ হবে। এবং অনেকে আছেন তাদের চাকরি ছেড়ে দিচ্ছেন, কিন্তু একজন পুরুষের ক্ষেত্রে কিন্তু কখনো এই প্রশ্নগুলো আসে না। এবং এর ফলশ্রুতিতে যেটা দেখা যায়, as a result many women become patients of various psychosomatic disorders. এই যে সাইকোসোমাটিক ডিসঅর্ডার, এর সংখ্যা কত আমি জানি না, কারণ এ ধরনের কোনো রিসার্চ হয়েছে কিনা সেটা আমি খুঁজে পাইনি, কিন্তু আমার মনে হয় যে রিসার্চ করার সময় হয়েছে এবং এটার ফল আমার ধারণা খুব বড় একটা সংখ্যা হবে। কারণ আমরা যদি চারপাশে তাকাই, তাদের কাছে মহিলারা সাধারণত মুখ খুলেন না, কিন্তু যখন অনেক ক্ষেত্রে কথা বলতে গিয়ে দেখেছি যে একটা মহিলার ভেতরে কি পরিমাণ যন্ত্রণা কাজ করে যখন উনি দেখেন যে ওনার সহপাঠী বা ওনার সাথে একজন, যারা হয়তো একই সাথে চাকরিতে ঢুকেছেন, একই সাথে পড়াশোনা করেছেন, তিনি আজকে খুব ভালো একটা অবস্থানে আছেন এবং উনি খুব গর্বের সাথে নিজের পরিচয় দিতে পারছেন, অথচ উনি কিন্তু পরিচিত হচ্ছেন হয়তো শুধুমাত্র মিসেস অমুক নামে বা অমুকের মা হিসেবে, যেখানে তার নিজের কোনো পরিচয় দিতে পারছেন না, অথচ হয়তো তার আর্লি লাইফে একটু সহযোগিতা পেলে আজকে তিনি নিজের একটা পরিচয় দাঁড় করাতে পারতেন। এবং আজকে শিক্ষিত মহিলাদের মধ্যে এই যে আফসোসটা, এই যে কষ্টটা, এটা খুব বেশি, এবং যার ফলে অনেকেরই নানা ধরনের সাইকোসোমাটিক ডিসঅর্ডার দেখা যাচ্ছে। এবং তাদের মধ্যে একদল আছেন, একজন মহিলা আছেন যারা তাদের চিলড্রেন ক্যারিয়ার, মানে ছেলে মেয়েদের ক্যারিয়ার গড়ে দেওয়ার জন্য এমন ম্যাডলি বিহেভ করেন যে যেটা তাদের ছেলে মেয়েদের জন্য একটা মানে প্রচন্ড টর্চার হয়ে যায়। কারণ অনেক মহিলাদের আমি দেখেছি, তারা তাদের ভিতরে সারাক্ষণ কাজ করে, আমার ছেলের জন্য আমি আমার ক্যারিয়ার স্যাক্রিফাইস করেছি, আমি খুব এত ভালো ছাত্রী ছিলাম, আমি এত ভালো চাকরি পেয়েছিলাম, আমি করি নাই, কাজে আমার ছেলেটাকে আমার সমস্ত অপূর্ণতা বা আমার মেয়েটাকে আমার সমস্ত অপূর্ণতা পূর্ণ করতে হবে। এবং এটা করার জন্য বাচ্চাটার উপর তারা এত বেশি মানে প্রেশার তৈরি করেন, বা অনেক সময় দেখা যায় একটু বাচ্চাটা একটু নম্বর কম পেলো বা কোনো ব্যাপারে একটু পিছিয়ে গেল, তখন তাদের উপর এক ধরনের টর্চার শুরু হয়ে যায়। এবং আমি এ ধরনের অনেক মহিলার সাথে কথা বলে দেখেছি, তাদের বোঝানো যায় না, এবং তারা একদম মানে ছেলের 2 নম্বর কম পেলো, উনি অমুকের ছেলে কেন 2 নম্বর বেশি পেলো, কেন না, মানে এক ধরনের নর্মাল বিহেভ করতে থাকেন তারা। কিন্তু
আর মহিলারা যারা এই মানে সন্তানের জন্য যাকে ছেড়ে দিচ্ছেন, বাট গ্রোন আপ চিলড্রেন ভেরি অফেন রিকগনাইজ মাদার্স কন্ট্রিবিউশন। ছেলেমেয়েরা যখন বড় হয়, কয়টা ছেলেমেয়ে এই কথাটা মনে রাখে যে তাদের জন্য তার মা ক্যারিয়ার বিসর্জন দিয়েছে। কারণ দেখা যায় যে তার এই বাচ্চাটি যখন বড় হলো, তার আরেক বন্ধু মা, সে হয়তো কোনো একটা ভালো পজিশনে আছে এবং তার মা সে পরিচয় দিতে পারছে না, তার মা স্রেফ হাউস ওয়াইফ। এবং সে কিন্তু এটা নিয়ে দেখা যায় একটা পর্যায়ে সে লজ্জা বোধ করছে, সে তার মায়ের যে কন্ট্রিবিউশন তার পেয়েছে সে কিন্তু সেটাকে মনে রাখছে না। তো এটাকে আমরা কি বলবো, মহিলাদের জীবনের একটা বড় ট্র্যাজেডি মনে হয়। এছাড়া মহিলাদের আরো ট্র্যাজেডি আছে, একজন আনম্যারিড উইম্যান যিনি হাইলি পেইড, এবং তার কিন্তু বিয়ে হওয়াটা আমাদের সমাজে একেবারেই অসম্ভব, প্রায় অসম্ভব। And it is for a highly paid unmarried woman, it is very difficult for her to select a life partner. যেমন সপ্তাহ দুই আগে আমার ছাত্রীর সাথে কথা হচ্ছিল, এবং সে একটা খুব ভালো একটা জায়গায় আছে এবং সে তার আন্ডারে 100 জন ইঞ্জিনিয়ার কাজ করছে, তার সার্ভিস লেন্থ 5-6 বছর বড় জোর, এবং সে এর মধ্যেই 2 লাখ টাকা বেতন পায় এবং তার প্রচুর রেসপন্সিবিলিটি, মানে তার খুব সুনাম। এখন আমি যখন জিজ্ঞেস করছি তুমি বিয়ে করছো না কেন, তখন সে বলছে যে, আমি বললাম তুমি কি এই কারণে বিয়ে করছো না যে তোমার হাজবেন্ডকে তোমার যে বেশি বেতন পেতে হবে, যদি কম বেতন পাও তাকে বিয়ে করা যাবে না? কিন্তু সেটা তো হওয়া উচিত না, কারণ এর আগে তো আমরা দেখেছি অনেক কোয়ালিফাইড পুরুষ মানুষ তারা অনেক সিম্পল, মানে অনেক অর্ধশিক্ষিত মহিলার সাথে গোটা জীবনটা কাটিয়ে দিয়েছেন, তখন তো এই প্রশ্নগুলো আসে নাই। তখন ও যেটা বললো, ম্যাডাম আমি বিয়ে করতে পারি, আমার হাজবেন্ডের বেতন কম, কিন্তু দেখা যাবে কিছুদিনের পরেই কমপ্লেক্স শুরু হয়ে যাবে। কারণ আমাদের সমাজের যে ধারণা সেটা হচ্ছে হাজবেন্ডকে সব দিক থেকে ওয়াইফের চেয়ে উঁচুতে থাকতে হবে। কাজে হাজবেন্ডের বেতন যদি কম হয় ওয়াইফের চেয়ে, এবং হাজবেন্ড যদি প্রথম অবস্থার সাথে মেনেও নেয়, কিন্তু তার ফ্যামিলি বা তার বন্ধু বান্ধব বা তার আমাদের সোসাইটি তারা কিন্তু মানতে নারাজ। যেটাই হোক হাজবেন্ডকে অবশ্যই ওয়াইফের চেয়ে উপরে থাকতে হবে, এবং যদি সেটা না হয় তখন দেখা যাচ্ছে নানা ধরনের কমপ্লেক্স তৈরি হচ্ছে। এবং অনেক সময় এরকম আমি দেখেছি, মেয়েটা হয়তো চাকরি ছেড়ে দিচ্ছে বা সে এমন জায়গায় চলে যাচ্ছে, ওই ভালো চাকরিটা ছেড়ে এমন চলে যাচ্ছে যেখানে হয়তো তার বেতন কম, রেসপন্সিবিলিটি কম। এখন আমরা যদি একটু দেখি যে আমাদের যে ভালো ইউনিভার্সিটি গুলো, সেখানে নাম্বার অফ সিট খুব কম, ভেরি লিমিটেড। এখন যেসব ছাত্রছাত্রী সেখানে ভর্তি হয় তারা কিন্তু ভেরি টাফ কম্পিটিশনের মধ্যে দিয়ে আসে, এবং প্রত্যেকটা পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টের জন্য গভর্নমেন্ট প্রোভাইডস এ সিগনিফিক্যান্ট সাবসিডি। আমি যেমন আজকে আমাদের ভিসি স্যারের কাছে জিজ্ঞেস করেছিলাম যে স্যার অ্যামাউন্ট কত, তো ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য পার মান্থ 25,000 টাকা গভর্নমেন্ট সাবসিডি, অর্থাৎ বছরে 3 লাখ টাকা। কারণ যদি গ্রাজুয়েশন করতে 4 বছর সে যদি ঠিক মতো পাশ করে যায় তাহলে হচ্ছে 12 লাখ টাকা। তো এখন বাংলাদেশের মতো একটা গরিব দেশে 12 লাখ টাকা কিন্তু অনেক টাকা, এবং সেটা আমাদের গরিব মানুষদের ট্যাক্সের টাকা। তো এই টাকাটা খরচ করে বা এই টাকাটাকে ব্যবহার করে একটা মেয়ে ইঞ্জিনিয়ার হলো, এবং সে কিছুদিন পর চাকরিটা ছেড়ে দিল। অর্থাৎ তার যে সার্ভিসটা দেওয়ার কথা ছিল নেশনকে, সেটা সে দিল না, বিভিন্ন কারণে বা দিতে পারলো না। তো এখন এটাকে কি বলবো আমরা, একটা বিশাল ন্যাশনাল মানে জাতীয় ক্ষতি কি আমরা বলবো না এটাকে, গ্রেট ন্যাশনাল লস? কারণ ওই জায়গায় যদি একটা মেয়ের জায়গায় একটা ছেলে আসতো, সে হয়তো ওই পজিশনে থেকে শুধু নিচে দাঁড়াতো তাই নয়, একটা ফ্যামিলিকে দাঁড় করিয়ে দিত। সেখানে মেয়েটা এসছে এবং সে কোনো রকম কিছু ফেলে দিতে পারছে না, সে কি হচ্ছে একটা পর্যায়ে দেখা যাচ্ছে সে চাকরিটা ছেড়ে গেছে। এবং এই সংখ্যা কত আমি তার কোনো স্ট্যাটিস্টিক জানি না, কিন্তু যদি করা হয় আমার ধারণা সংখ্যাটা ছোট হবে না। এবং এটা যদি দেখি যে আমাদের চারপাশে অসংখ্য মহিলা আছে, যেমন আমার সাথে কিছুদিন আগে কথা হলো ঢাকা মেডিকেল কলেজের একজন ছাত্রী, এক্স স্টুডেন্ট, পাশ করে গেছে, হাজব্যান্ডের সাথে আমেরিকা গেছে এবং সেখানে ফার্স্ট পার্ট কমপ্লিট করেছে, এবং তারপর তার 3টা ছেলে, এবং সে এখন স্টেপ হাউস ওয়াইফ। আরেকজন ইঞ্জিনিয়ার মেয়ের কথা জানি, আমি যাদের কথা বলছি তারা হচ্ছে আমার খুব চেনা মানুষ। তো আরেকজন ইঞ্জিনিয়ার মেয়ের কথা জানি যে স্কটল্যান্ডে গেল এবং ওখানে পিএইচডি করলো কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ, এবং সেও এখন হাউস ওয়াইফ। আরেকজনের কথা জানি সে কেমব্রিজ থেকে পিএইচডি করে ফিরেছে এবং এখন খুব সুন্দরভাবে ঘর সংসার করছে। তো এখন এই যে মানে আমার খুব কষ্ট হয় যখন দেখি এত যোগ্যতা তাদের, এবং তারা এত ভালো জায়গা থেকে ডিগ্রি করে ফেরত এসছে, অথচ তাদের কোনো কিছুই কারো কোনো কাজে লাগছে না। তখন এটা যে বিশাল একটা ন্যাশনাল লস, সেটা তো অবশ্যই আমাদের স্বীকার করতে হবে, এবং আমার মনে হয় জাতীয় একটা রিসার্চ হওয়া উচিত যে এর পরিমাণ কত।